ডাকলাম, শুনলেন না? শুনেছি, তবে দাঁড়ানোর প্রয়োজন মনে করিনি। নুসরাত সোজাসাপটা ও শীতল জবাব দিল। ছেলেটা নুসরাতের কাঠখোট্টা জবাবে দমে যাওয়ার পাত্র নয়। সে একগাল হেসে বলল। কিছুক্ষণ দাঁড়িয়ে একটু কথা বলা যাবে কি? নুসরাত সামনে তাকিয়ে উত্তর দিল। না। নুসরাতের নাকে পাত্তা না দিয়ে উল্টো প্রশ্ন করল। আপনার চোখের এই চশমাটা কি খোলা যায় না? নুসরাত এবার একটু অবাক হয়ে তাকালো। কেন? চশমায় আপনার কি সমস্যা? ছেলেটা মিটমিট করে হেসে বলল। সমস্যা আমার নেই, তবে আমার মনে হয় চশমা ছাড়া আপনার রূপটা আরও স্পষ্ট হবে। এভাবে চশমা পরে থাকলে কেমন যেন দাদি দাদি লাগে। নুসরাত আগুনের দৃষ্টিতে নির্জনের দিকে তাকালো। তার স্বভাব হলো রাগ হলে সে তর্ক করে না, বরং দ্রুত সে জায়গা ত্যাগ করে। এখানেও তার ব্যতিক্রম হলো না। সে রাগে গজগজ করতে করতে সামনে থাকা একটা খালি রিকশা ডেকে ঝটপট উঠে পড়ল। নির্জন দাঁড়িয়ে থেকে নিজের মাথার চুলে হাত বুলাতে বুলাতে নুসরাতের যাওয়ার পানে তাকিয়ে রইল। এই ছেলেটার নাম নির্জন। নুসরাতের এই গাম্ভীর্য যেন তাকে প্রতিদিন রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রাখে। ট্রিনা রুমে ঢুকতেই থমকে দাঁড়ালো। দেখলো আরিয়ান বিছানায় হেলান দিয়ে বসে মোবাইলে কারোর সাথে কথা বলছে। তার মুখে এক চিলতে হাসি। সে হাসিতে ট্রিনার বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলো, হয়তো আরিয়ান তার ভালোবাসার মানুষটার সাথেই কথা বলছে। কোনো মেয়ে কি চায় তার স্বামী অন্য কাউকে ভালোবাসুক? ট্রিনা জানে সে মেনে নিয়েছে, কিন্তু অবচেতন মন যেন বিদ্রোহ করছে। নিজেকে সান্ত্বনা দিয়ে আবার ভাবলো, আমি বা কেন এত ভাবছি? আমি নিজেও তো আরিয়ানকে ভালোবাসি না। ট্রিনা ফ্লোরে চাদর বিছিয়ে শুতে নিতে আরিয়ানের গম্ভীর কণ্ঠে বলল। বিছানা শুয়ে পড়ো, নিচে শুতে হবে না। টিনা ভ্রু কুচকে তাকালো। এমনিতে এই এক ঘরে রাত পার করতে তার অস্বস্তি লাগছে, তার উপর আবার এক বিছানায় সে সোজা বলে দিল। পারবো না আপনার সাথে এক বিছানায় থাকতে। ছি, ভাবতেই তো লজ্জা লাগে। আরিয়ান ভ্রু কুচকে টিনার দিকে তাকিয়ে থেকে ব্যঙ্গ করে বলল। ছিছি করার কি আছে? আমি তো তোমাকে আমায় জড়িয়ে ধরে শোয়ার প্রস্তাব দিইনি। বলেছি তুমি বিছানায় ঘুমাও। আজকে রাত না হয়ে আমি সোফায় কাটিয়ে দেবো। টিনা কিছুক্ষণ দ্বিধা নিয়ে চুপ থেকে মৃদুস্বরে বলল। না থাক, আপনি উপরেই ঘুমান, আমার নিচে কোনো সমস্যা হচ্ছে না। আরিয়ান এবার রুদ্রমূর্তি ধারণ করলো। রাগে ধমক দিয়ে উঠল। এক কথা বারবার বলতে হয় কেন? কথা বোঝো না নাকি থাপ্পড় দিয়ে বোঝাতে হবে? টিনার শরীরটা ভয়ে কেঁপে উঠল। কি অদ্ভুত এক মানুষ! এইমাত্র শান্ত গলায় কথা বলছিল, আর এই মুহূর্তেই তার রূপ পাল্টে গেল। টিনা আর তর্ক করার সাহস পেল না। কোনো মতে সিটিয়ে গিয়ে বিছানার এক কোণে উঠে বসলো। রাত তখন অনেকটাই। আরিয়ান এখনো ঘুমোতে পারেনি। নরম বিছানা ছাড়িয়ে অস্বস্তিকর সোফায় ঘুমানোর অভ্যাস তার কোনো কালে নেই। বিরক্তি আর শরীরের আড়ষ্টতায় সে সোফার উপর উঠে বসলো। কিছুক্ষণ রাগে দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে থেকে হঠাৎ তার চোখ গেল বিছানার দিকে। সোফার ঠিক সোজাসুজি বিছানাটা। শোয়ার সময় ট্রিনা বেশ সচেতনভাবে সারা শরীরে কাঁথা জড়িয়ে শুয়েছিল, কিন্তু ঘুমের ঘোরে অজান্তে শরীর থেকে সেই কাঁথা সরে গেছে। মেয়েটার পেটের উপর থেকে শাড়ির আঁচলটা খসে গিয়ে উদম পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আরিয়ানের দৃষ্টি সে এক জায়গায় স্থির হয়ে রইল। কি অদ্ভুত! মেয়েটা মুখের চেয়েও তার গায়ের রং আরও বেশি ফর্সা আর মসৃণ। আরিয়ান দ্রুত চোখ বন্ধ করে নিল। তার পুরুষালী সত্তা চিৎকার করে বলছে, এই সবই তো একজন পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে, কিন্তু অবাধ্য চোখ জোড়া আবারও সে এক স্থানে গিয়ে থমকে দাঁড়ালো। আরিয়ান অনুভব করলো তার শিরদাঁড়া দিয়ে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। এক আশ্চর্য অনুভূতি। ঠিক 4 বছর আগে যেমনটা হয়েছিল হুবহু সেই একই রকম এক আলোড়ন আজ তার শিরায় শিরায় বইছে। নিজের উপর ভীষণ রাগ হলো আরিয়ানের। সে সাথে সাথে 2 হাতে নিজের মুখ ঢেকে ফেলল। এই দৃশ্য, এই সান্নিধ্য তার সহ্য হচ্ছে না। সে দ্রুত পায়ে ঘর ছেড়ে ব্যালকনিতে চলে এলো। বাইরে তখন নিশীথ রাত। চারিদিকে পিনপতন নীরবতা। দোতলার ব্যালকনি থেকে রাস্তার সোডিয়াম বাতির ম্লান আলো দেখা যাচ্ছে। মাথার উপর রূপালি চারটা রাতের আসল সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান কাপা হাতে একটা সিগারেট ধরালো। ধোয়ার কুণ্ডলি পাকিয়ে আকাশে ছাড়তে চোখ বন্ধ করা মাত্রই তার মানসপটে ভেসে উঠল 4 বছর আগে সেই চেনা প্রতিমূর্তি। সময়টা ছিল আজ থেকে ঠিক 4 বছর আগের এক বর্ষাকাল। আরিয়ান তখন সদ্য উচ্চশিক্ষা শেষ করে বিদেশ থেকে দেশে ফিরেছে। বন্ধুদের জোরাজোরিতে পাহাড়ে যাচ্ছিল ট্রাভেলে। বাসে করে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অভ্যাস ছিল না বলে সে বাসের জানালায় মাথা রেখে ঘুমিয়ে পুরো রাস্তা পার করছিল। হঠাৎ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বাসটি পৌঁছানো মাত্রই আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে ড্রাইভার পাহাড়ের কিনারে বাসটি থামাতে বাধ্য হলেন। ঘুমের ঘোর আর বৃষ্টির শব্দে আরিয়ানের বিরক্তি বাড়ছিল। সে কপালে হাত দিয়ে জানালার কাচের উপরে তাকালো। ঠিক তখনই তার পৃথিবীটা থমকে গেল। রাস্তার ঠিক অপর পাশে পাহাড়ের ঢালায় কিশোরী রমণী বৃষ্টির তোড়ে ভিজছে। পরনের তার একটা নীল রঙের রাউন্ড জামা। সে বৃষ্টির মাঝে 2 হাত মেলে আপন মনে ঘুরছিল।
যেন এই শ্রাবণধারা একমাত্র তার জন্য ধরণীতে নেমে এসেছে। তার নাচের সাথে সাথে বৃষ্টির জলগুলো ঝরে পড়ছিল যেন মুক্তোর কণা। আরিয়ান তার জীবনের প্রথম নেশাটা সেদিনই অনুভব করেছিল। সেটা শুধু রূপ ছিল না, সেটা ছিল এক মায়া, যাকে এক নজর দেখে তার হৃৎপিণ্ড যেন স্পন্দন হারিয়ে ফেলেছিল। আরিয়ান আর এক মুহূর্ত দেরি করল না। ঘোর লাগা মানুষের মতো সে বাস থেকে নেমে দৌড় দিল সে অজানা কিশোরীর দিকে। তখনও বাসের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আরিয়ান হাঁপাতে হাঁপাতে সেই জায়গায় পৌঁছালো যেখানে মেয়েটি ভিজছিল, কিন্তু একই সেখানে কেউ নেই। পাহাড়ের বাঁকে বাঁকে শুধু সে মেঘের আনাগোনার বৃষ্টির গর্জন ছাড়া আর কিছুই দেখতে পেল না। মেয়েটা যেন এক অপার্থিব কল্পনা হয়ে বৃষ্টির সাথে মিলিয়ে গেছে। আরিয়ান চারিদিকে পাগলের মতো খুঁজল, কিন্তু সেই রাউন্ড জামা পরা মেয়েটার ছায়াও আর দেখা গেল না। আরিয়ান যখন ফেরার জন্য পাড়া বাড়াবে তখনই তার নজর গেল ঘাসের উপর পড়ে থাকা একটা রূপালী জিনিসের দিকে। সে নিচু হয়ে কুড়িয়ে নিল এক পায়ের নুপুর। 4 বছর ধরে সেই নুপুরটি হয়ে আছে তার অদেখা ভালোবাসার একমাত্র সাক্ষী। মধ্যরাতের নিস্তব্ধতা চিরে পেছন থেকে ট্রিনার কোমল কণ্ঠস্বর ভেসে এলো। এত রাতে এখানে ঘুমাননি আপনি? ট্রিনার কণ্ঠস্বর আরিয়ানের কানে পৌঁছানো মাত্রই তার ভেতরে সেই মায়া ভরা অতীত স্মৃতি বিষাক্ত এক দহনে রূপ নিল। মুহূর্তে তার শান্ত মুখটা অগ্নিবর্ণ ধারণ করলো। আরিয়ান ঝট করে পিছনে ফিরল। তার চোখের মণি দুটো এতটাই রক্তবর্ণ হয়েছিল যে ট্রিনা ভয়ে কুকড়ে গিয়ে এক পা পিছিয়ে গেল। আরিয়ান এই হিংস্র কোনো পশুর মতো এক পা এক পা করে ট্রিনার দিকে এগিয়ে আসতে লাগলো। ট্রিনা দেয়ালের সাথে মিশে গিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলল, কি হয়েছে আপনার? কিন্তু কথাটা শেষ করারও সুযোগ পেল না। আরিয়ান অতর্কিতে ট্রিনার হাতটা ধরে হ্যাচকাটা নেতাকে ঘুরিয়ে দিল এবং হাতটা পিঠের সাথে আষ্টে পিষ্টে মুচড়ে ধরল। ট্রিনা যন্ত্রণায় কুকড়ে উঠে আর্তনাদ করল। ছাড়ুন, লাগছে। আরিয়ানের কানে সে আর্তনাদ পৌঁছালো না, বরং তার হাতের বাঁধন আরো শক্ত হলো। তার অন্য হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা কোনো রকম মায়া ছাড়াই চেপে ধরল ট্রিনার কোমল হাতে। আগুনের শিখা চামড়া পুড়িয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। ট্রিনার অসহ্য যন্ত্রণায় গগন বিদারী চিৎকার করে উঠল। সেই মরণ চিৎকারে আজ কোনো কৃত্রিমতা ছিল না, কেবল ছিল নিজের হারানো মায়ের প্রতি শেষ আকুতি। ও আম্মু! ট্রিনার দু চোখ বেয়ে শ্রাবণের ধারার মতো জল গড়িয়ে পড়ল। আরিয়ান হঠাৎ করে হাতের বাঁধন আলগা করে দিল। ট্রিনার পুড়ে যায় স্থানটি টকটকে লাল হয়ে উঠেছে। সে ব্যথায় নীল হয়ে ফ্লোরে আছড়ে পড়ল এবং ডুকরে কেঁদে উঠল। সেই মুহূর্তেই ঠিক আরিয়ান আকাশের দিকে মুখ তুলে এক অমানসিক আর্তনাদ করে উঠল। নিজের মাথার চুলগুলো মুঠো করে ধরে সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। ট্রিনা বিস্ময়ে নিজের কান্না ভুলে গেল। তার মনে হলো তার সামনে বসে থাকা মানুষটি আরিয়ান নয়, বরং অন্য কোনো অশুভ ছায়া তাকে গ্রাস করেছে। আরিয়ান ফ্লোরে নিজের কপাল ঠেকিয়ে ছোট বাচ্চার মতো হাহাকার করে কেঁদে উঠল। তার ছটফটানি দেখে মনে হচ্ছে সে নিজের অস্তিত্ব থেকে মুক্তি চাইছে। ট্রিনা নিজের শরীরের দাহ ভুলে গেল। এক অদ্ভুত মায়ায় সে আরিয়ানের কাছে এগিয়ে গেল, কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল, ঠিক আছেন আপনি? কি হয়েছে আপনার? আরিয়ান হঠাৎ কোনো এক অজানা তৃষ্ণায় ট্রিনাকে জাপটে ধরল। ট্রিনার গলায় মুখ লুকিয়ে এসে ভেঙে পড়া স্বরে ফিসফিস করে বলতে লাগলো, শান্তি, একটু শান্তি দাও আল্লাহ, আমায় মুক্তি দাও। আরিয়ানের সেই তপ্ত নিঃশ্বাস আর আর্তনাদ ট্রিনার কাঁধে গিয়ে আছড়ে পড়ল। সে বুঝতে পারল এই মানুষটা যতটা নিষ্ঠুর তার চেয়েও হাজারো গুণ বেশি কোনো এক অদৃশ্য যন্ত্রণায় ভেতর থেকে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। রাত তখন গভীরের তরে। জগতের নিয়ম অনুযায়ী এই সময়টা সবার ঘুমন্ত থাকার কথা, কিন্তু এই নিবিড় অন্ধকারের মাঝেও কিছু নিশাচর জেগে থাকে। অদ্ভুত সেই মানুষগুলো যাদের নির্লিপ্ত চোখে ঘুম নেই, তাদের অনায়াসে রাতের প্যাঁচার সাথে তুলনা করা যেতে পারে। মানুষের রাত জাগার কারণগুলো বড় বিচিত্র। কারো মাথায় পাহাড় সমান পারিবারিক চিন্তা, কারো পকেটে টাকার অভাব, আবার কেউ বা শরীরের ব্যাধিতে ছটফট করছে, আবার কেউ সৃষ্টিকর্তার তরে যখন অভিযোগ ব্যক্ত করছে। কিন্তু এই সব কিছুর ভিড়ে একদল মানুষ আছে যারা সবচেয়ে অদ্ভুত। তারা পুরো রাত কাটিয়ে দেয় কেবল প্রিয় মানুষের কথা চিন্তা করে, বালিশ ভিজিয়ে দেয় নোনা জলে বিসর্জনে। আমার দৃষ্টিতে এদের অনায়াসে বোকার কাতারে দাঁড় করানো যায়। তারা যার জন্য নিজের সুখের ঘুম হারাম করছে, চোখের নিচে কালি ফেলছে, সেই প্রিয় মানুষটা হয়তো টেরও পায় না যে কোনো এক নিভৃত কোণে কেউ তার জন্য অপেক্ষা করছে কিংবা কাঁদছে। কারো নিশি জাগ্রত থাকা যখন অন্যের কাছে অজানায় থেকে যায়, তখন সেই ত্যাগের মূল্য কতটুকু। তাদের এই একপাক্ষিক ব্যাকুলতা দেখে মাঝে মাঝে বড় আফসোস হয় মানুষ কতটাই না বোকা হতে পারে। আবার পরক্ষণে বুকের ভেতর একদলা করুণা এসে জমা হয়। মায়ার কি অমুক টান যা মানুষকে নিঃস্বার্থ বোকামির পথে ঠেলে দেয়। গভীর রাতে আরিয়ানের ঘুমটা ভেঙে গেল। আরিয়ানের ঘুম বরাবরের মতোই খুবই পাতলা। সামান্যতম শব্দেও তার তন্দ্রা ছুটে যায়। চোখ খুলতে সে শুনতে পেল কারো গুমড়ে মোড়া কান্নার আওয়াজ। একজন ভীষণ ধীর কণ্ঠে ডুকরে কাঁদছে। আরিয়ান অবাক হয়ে আবিষ্কার করলো সে বিছানায় শুয়ে আছে। অথচ তার অস্পষ্ট মনে পড়ছে সে তো ব্যালকনিতে ছিল। তবে কি সে ঘুমের ঘোরে এখানে এসেছে নাকি অন্য কিছু? নিজের প্রশ্নের উত্তর হাতটাতে গিয়ে আরিয়ানের চোখ গেল ফ্লোরের দিকে। রুমের ম্লান ডিম লাইটের নীলচে আলোয় দেখা যাচ্ছে এক মানবীকে।
টিনা জায়নামাজে বসে 2 হাত তুলে মোনাজাত ধরেছে। ঘড়ির দিকে তাকিয়ে আরিয়ান দেখলো রাত এখন 3টা। এ তো তাহাজ্জুদের সময়। টিনা কাঁদছে আর অস্ফুট স্বরে কি যেন বিড়বিড় করে বলছে। আরিয়ানের কৌতূহল বেড়ে গেল। সে পা টিপে টিপে নিঃশব্দে বিছানার কিনারায় এসে কান পাতল। ঘরের পিনপতন নীরবতায় টিনার ভাঙা কণ্ঠের আকুতি আরিয়ানের কানে স্পষ্ট ভেসে এলো। আল্লাহ, সবাই আমার বেলা কেন এত স্বার্থপর? কেন দুনিয়ার সব মায়া আমার দুয়ারে এসে থমকে দাঁড়ায়? কেন আমায় অবহেলা করতে কারো হাত কাঁপে না? কারো কলিজা মায়ায় আর্দ্র হয় না কেন? আমায় তুচ্ছ করতে, আমার গায়ে হাত তুলতে কেন কারো হৃদয়ে একটুও কাঁপে না? কেউ কি বোঝে না যে আমার এই শরীরটাও ব্যথা পায়? আমি ভেঙে গুড়িয়ে যাব ভেবে কেন কেউ একটাবারও থমকে যায় না? কেন আমার অযত্নে রাখতে কারো এক বিন্দু দ্বিধাবোধ হয় না? তবে কি আমি এতটাই মূল্যহীন? আল্লাহ, তোমার পৃথিবীর সব নিয়ম কি শুধু আমার বেলায় বদলে যায়? যেখানে সবার জন্য ভালোবাসা আছে সেখানে আমার জন্য কেন শুধু অবজ্ঞা? এত অনিয়মের সাগরে কেন আমাকে এভাবে একলা বাঁচিয়ে রাখলে আল্লাহ? এর চেয়ে কি ভালো হতো না যদি তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যেতে? কত রাত হয়ে গেল আমি আম্মুর সেই মায়া ভরা মুখটা দেখি না। এই পাথরের শহরের বুক ফেটে গেলেও আমায় আগলে ধরার মতো তো কেউ নেই যার আঁচলে মুখ লুকাবো আমি। সেই মানুষটাকে তুমি তুমি নিয়ে গেলে কেন আল্লাহ? আমাকেও নিয়ে যাও আল্লাহ। এই পাথরের পৃথিবীতে নিঃশ্বাস নিতেও আমার দম বন্ধ হয়ে আসছে। টিনা হয়তো আরো কিছু বলছিল, কিন্তু আরিয়ান আর শুনতে পারল না। তার বুকের ভেতরটা এক অজানা অপরাধবোধে মোচড় দিয়ে উঠল। সে নিঃশব্দে সরে এসে আগের মতো শুয়ে পড়ল। আধারে সিলিংয়ের দিকে তাকিয়ে আরিয়ান মনে মনে ভাবল, আরিয়ান জীবনের অনেক হিসাব মেলাতে পারলেও টিনার এই কান্নার হিসাব মেলাতে ব্যর্থ হলো। সে চোখ বন্ধ করে আবারও ঘুমের চেষ্টা করলো। টিনা কিছুক্ষণ পর জায়নামাজ থেকে উঠল। আরিয়ান চোখ বন্ধ করে শুয়ে থেকেও তার প্রতিটা নড়াচড়া টের পাচ্ছিল। সে বুঝতে দিল না যে টিনার সেই বুক ফাটা হাহাকার আর মোনাজাতের প্রতিটা শব্দ তার কানে পৌঁছেছে। খানিক বাদে আরিয়ান এমনভাবে চোখ খুলল যেন সেই মাত্র গভীর ঘুম থেকে জেগেছে। টিনা আরিয়ানকে চোখ খুলতে দেখে শিউরে উঠল। তারই আকস্মিক কেঁপে ওঠা আরিয়ানের নজর এড়ালো না। তবে সে কারণটা ঠিক ধরতে পারল না। আরিয়ান নিজের ভেতরে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করছিল। শরীরটা বিষিয়ে আছে, বিছানা ছেড়ে উঠতে যেন প্রাণ চাইছে না। ত্রিনা নিষ্পলক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আরিয়ান শুষ্ক গলায় বলল, ট্রিনা, আমাকে একটু পানি দিতে পারবে? ভীষণ তৃষ্ণা পেয়েছে। ত্রিনা পাথরের মূর্তির মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার ভেতরে তখনও রাতের সেই ভয়ঙ্কর স্মৃতি তাজা। সেই রক্তবর্ণ চোখ, সেই নিষ্ঠুর হাত, সবকিছু মনে পড়তে তার আত্মা শুকিয়ে যাচ্ছে। তবুও সে কাঁপা কাঁপা হাতে গ্লাসে জল ভরে আরিয়ানের দিকে এগিয়ে দিল। আরিয়ান বারবার অবাক হচ্ছে, মেয়েটা আমায় দেখে এভাবে সিটিয়ে যাচ্ছে কেন? আরিয়ান গ্লাসটা নিতে গিয়ে থমকে গেল। তার নজর গেল টিনার হাতে সেই পোড়া ক্ষতের উপর। কালচে হয়ে যাওয়া সেই গভীর ক্ষত দেখে আরিয়ান আঁতকে উঠল। আতঙ্কিত গলায় প্রশ্ন করল, এসব কি হয়েছে হাতে? কিভাবে হলো? টিনা বিস্ময়ে পাথর হয়ে গেল। তার মুখ হা হয়ে এলো। এলো লোকটা কি বলছে? কয়েক ঘন্টা আগে সে নিজের হাতে জ্বলন্ত সিগারেট চেপে ধরল এখানে, আর এখন দেবদূত সেজে জিজ্ঞাসা করছে কি হয়েছে। টিনাকে চুপ থাকতে দেখে আরিয়ান আবার অস্থির হয়ে বলল, কি হলো? কথা বলতে পারছো না? হাত পড়লো কি করে? দেখে তো মনে হচ্ছে কেউ জানোয়ারের মতো এখানে জ্বলন্ত সিগারেট চেপে ধরেছিল। টিনা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আরিয়ান কি সত্যি রাতে সেই নারকীয় অত্যাচারের কথা ভুলে গেল, নাকি ভুলে যাওয়ার একটা নিখুঁত নাটক করছে? টিনার ভয়ের জায়গায় এবার প্রচণ্ড ঘৃণা, রাগ এসে ভর করলো। সে এক হ্যাঁচকা টানে আরিয়ানের হাতের নাগাল থেকে নিজের হাতটা সরিয়ে নিল। চোখে ফেটে জল আসলো। এবার গলায় সর্বশক্তি সঞ্চয় করে চিৎকার করে উঠল ত্রিনা। ফাজলামো করছেন আপনি আমার সাথে? নিজেই প্রথমে নর পিশাচের মতো অত্যাচার করে এখন দরদ দেখানোর নাটক করছেন? লজ্জিত হওয়া উচিত আপনার। আরিয়ান স্তব্ধ হয়ে ত্রিনার অগ্নিঝরা চোখের দিকে তাকিয়ে রইল। তার মস্তিষ্ক কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। সত্যি কি সে এমন কিছু করেছে? ত্রিনার মুখে নরপিশাচার অত্যাচারের কথা শুনে আরিয়ান যেন আকাশ থেকে পড়ল। এসব কি বলছো তুমি? আমাকে অকারণে রাগিয়ে দিও না। আমি কখন তোমার উপর অত্যাচার করলাম? তার মুখ হা হয়ে এলো। সে ভ্রুকুচকে রেগে গিয়ে বলল। টিনা লক্ষ্য করলো লোকটাকে এখন আর মধ্যরাতের মতো ভয়ঙ্কর দেখাচ্ছে না, বরং তার চোখে মুখে একরাশ বিস্ময়। টিনা মনে মনে ভাবলো, একটা মানুষ এত অল্প সময়ে সবটা কিভাবে ভুলে যেতে পারে? এটা কি সত্যি বিস্তৃতি নাকি নিছক অভিনয়? সে আর কথা বাড়িয়ে লাভ দেখলো না, কারণ এই মানুষটার সাথে তর্ক করা মানেই নতুন কোনো বিপদ ডেকে আনা। আরিয়ান বিছানা থেকে নেমে দ্রুত ফার্স্ট এড বক্সটা নিয়ে এলো। সেখান থেকে একটা মলম বের করে নিয়ে গম্ভীর গলায় বলল, হাতটা বাড়ো, মলম লাগিয়ে দিচ্ছে। টিনা অনীহা ভরে ধীর কণ্ঠে বলল। মলমটা আমায় দিন, আমি নিজেই লাগিয়ে নেব। আরিয়ান কোনো কথা না বলে শুধু রক্তবর্ণ চোখে টিনার দিকে তাকালো। সে এক চাহনিতেই কাজ হলো।
টিনা দ্বিরুক্তি করার সাহস পেল না, ভয়ে সিটিয়ে গিয়ে নিজের হাতটা আরিয়ানের দিকে বাড়িয়ে দিল। আরিয়ান এক হাতে টিনার হাতটা আগলে ধরল। তার স্পর্শ এখন আর কর্কশ নয়, বরং ভীষণ নরম। আরিয়ানের হাতের আঙ্গুল টিনার ক্ষতে ছোঁয়া মাত্রই টিনা যন্ত্রণায় আহ করে উঠল। আরিয়ান মুহূর্তের জন্য থমকে গেল, তারপর খুব সাবধানে মলমটা লাগিয়ে দিতে লাগলো। মলমটা লাগানোর সময় আরিয়ান লক্ষ্য করলো টিনার হাতে শুধু পোড়া দাগই নয়, বরং হাত মুচড়ানোর কালো হয়ে যাওয়া দাগও স্পষ্ট। তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। এসব কিভাবে সম্ভব? কাজ শেষ হতে টিনা ছটফট করে উঠে দাঁড়ালো। সে রুম থেকে বেরিয়ে যেতে চাইলে আরিয়ান পেছন থেকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? ছাদে। ছাদে কেন? এত রাতে ছাদে যাওয়ার প্রয়োজন নেই, ঘুমাও। ফজর আজান দিলে তখন যেও। আরিয়ান স্বাভাবিক স্বরেই বলল। টিনা দরজার দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় উত্তর দিল। ফজরের আজান অনেক আগেই দিয়ে দিয়েছে। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল ঘুমের অভিনয় করতে করতে সে কখন যে সত্যি গভীর ঘুমে তলিয়ে গেছিল তা নিজেও জানে না। আরিয়ান আর কিছু বলল না। টিনা পা টেনে টেনে রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ান একইভাবে বসে আছে। নিজের সত্তা বারবার তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করছে। আরিয়ান দুই হাতে নিজের মাথাটা চেপে ধরল। রগগুলো দপদপ করছে, অসহ্য এক যন্ত্রণা হচ্ছে মস্তিষ্কে। দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে অতীত হাতড়ানোর পর তার মনের পর্দায় মধ্যরাতের ঘটনাগুলো ঝাপসাভাবে ভেসে উঠল। পুরোটা পরিষ্কার না হলেও যতটুকু মনে পড়েছে সেটুকুই তাকে নিজের চোখে অপরাধী প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল। এক বুক ঘৃণা জন্মালো নিজের উপরে। টিনা তখন ছাদের এক কিনারে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ছাদটা বেশ পরিপাটি। একদিকে সারিবদ্ধ ফুলের গাছ, অন্য পাশে কিছু সবজির চারা। এখন একটা স্টিলের দোলনা থাকলেও টিনার সেখানে বসতে ইচ্ছা হলো না। সে অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। সূর্য এখনো পুরোপুরি ওঠেনি। পূর্ব আকাশে লাল রঙের এক টুকরো আভা ফুটে উঠেছে। ভোরের হিমেল বাতাস এসে টিনার কোমর ছাপানো লম্বা চুলগুলোকে অবাধ্যভাবে উড়িয়ে দিচ্ছে। টিনা চোখ বন্ধ করে সেই শুদ্ধতাটুকু অনুভব করার চেষ্টা করলো। সে বিশ্বাস করে মানুষের ক্ষতবিক্ষত মন ভালো করার একমাত্র মহৌষধ হলো প্রকৃতি। যত কঠিন সময় আসুক না কেন, প্রকৃতির সান্নিধ্য যেন সব যন্ত্রণা ভুলিয়ে দেয়। হঠাৎই পাশে কারোর অস্তিত্ব টের পেয়ে টিনা চোখ খুলল। দেখলো আরিয়ান তার পাশে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার আকাশের দিকেই নিবদ্ধ। টিনা অস্বস্তিতে কয়েক পা দূরে সরে গেল। আরিয়ান টিনার দিকে না তাকিয়ে খুব নিচু স্বরে বলে উঠল। সরি। টিনা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? রাতে সে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। টিনা একটা দীর্ঘশ্বাস ফেললো। মনে মনে বিড়বিড় করে বলল, তাহলে এতক্ষণ ঘরে অত নাটক করার কি প্রয়োজন ছিল? সব মনে থেকেও না বোঝার ভান করার মানেটা কি? টিনাকে আপন মনে বিড়বিড় করতে দেখে আরিয়ান এবার তার দিকে তাকালো। তার চোখে এখন অপরাধ বোধের ছায়া। সে জিজ্ঞাসা করল, কিছু বললে? টিনা আরিয়ানের চোখের দিকে তাকালো না, নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, না না, কিছু না। আর সরি বলার প্রয়োজন নেই। এর চেয়েও অনেক বড় বড় অত্যাচার সহ্য করার রেকর্ড আছে আমার। তাই সিগারেটের এই সামান্য ব্যথা এখন আর আমায় কাবু করতে পারে না। আরিয়ান বিমূঢ় হয়ে তাকিয়ে রইল টিনার দিকে। টিনা আবারও বলতে লাগলো, তার দৃষ্টি তখনও দূরের দিগন্তে। জানেন তো, মানুষের মন পাথরের না, কিন্তু আপনি বা আমি সবাই এটা ভুলে যাই। কাউকে কোনো আঘাত দেওয়ার আগে, কাউকে রক্তাক্ত করার আগে আমরা একবারও ভাবি না যে অপরপক্ষের মানুষটা কতটা ভেঙে পড়ে যেতে পারে। তারপর কাজ শেষে আমরা খুব সুন্দর করে একটা ছোট্ট শব্দ বলে দিই, সরি। আচ্ছা বলুন তো, এই 3 অক্ষরের শব্দটা কি সেই মনের গভীর ক্ষতটাকে কোনোদিনও সুস্থ করতে পারে? আরিয়ান এবার কিছুটা বিরক্ত হলো। তার ভেতরে যে অপরাধবোধ কাজ করছিল, টিনার তপ্ত কথাগুলো তাকে যেন আরো উস্কে দিল। সে কিছুটা কড়া গলায় পড়ল, আমি তোমাকে একটা সরি বলেছি, আর সেই ওসিলে তুমি আমাকে হাজারটা কথা শুনিয়ে দিলে। আমি ঠিক কবে কত বছর আগে কাউকে সরি বলেছিলাম তা আমার নিজেরও মনে নেই। আজ তোমাকে বললাম, আর এখন মনে হচ্ছে তোমাকে সরি বলাটা আমার জীবনের সবচেয়ে বড় অন্যায় হয়েছে। কথাটা এক নিঃশ্বাসে বলেই আরিয়ান হনহন করে ছাদ থেকে নেমে গেল। তার ইগোতে লেগেছে। সে চেয়েছিল ক্ষমা চেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে, কিন্তু ট্রিনার বাস্তবধর্মী কথাগুলো তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সে যা সহ্য করতে পারছে না। ট্রিনা আরিয়ানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটু ক্ষুণ্ণ করুণ হাসলো। সে মনে মনে ভাবলো, মানুষ বোধহয় এমনই, নিজের অন্যায়টা মেনে নেওয়াচ্ছে, অন্যের উপর দোষ চাপাতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আরিয়ান রুমের থেকে বের হয়ে নিচে নামতে দেখলো চমৎকার পারিবারিক আবহ। ড্রয়িং রুমে বসে আছেন তার বাবা আহাদ মির্জা, বড় চাচ্চু ইকবাল মির্জা এবং ছোট চাচ্চু এনামুল মির্জা। 3 ভাইয়ের আড্ডার মাঝে টেবিলের উপর ধোয়া ওঠা চা। ব্যস্ততার কারণে প্রতিদিনের দৃশ্য দেখা যায় না, কারণ কাজের চাপে সবাই আলাদা থাকে। তবে সকালের এই সময়টায় মাঝে মাঝে তাদেরই অটুট বন্ধন ফুটে ওঠে। পুরো বাড়ির মানুষ জানে 3 ভাইয়ের মধ্যে কোনোদিনও কোনো বিষয় নিয়ে বড় কোনো তর্ক হয়নি। তাদের এই মিল আর ভালোবাসায় হয়তো পুরো মির্জা পরিবারকে একসূত্রেই বেঁধে রেখেছে। নয়তো এতগুলো মানুষ এক ছাদের নিচে থাকা বর্তমান সময়ে প্রায় অসম্ভব। আরিয়ান এগিয়ে গিয়ে হাসি মুখে বলল, গুড মর্নিং।
তিনজনই একযোগে উত্তর দিলেন। গুড মর্নিং। ছোট চাচ্চু এনামুল মির্জার সাথে আরিয়ানের সম্পর্কটা অনেকটা বন্ধুর মতো। আরিয়ান সরাসরি গিয়ে চাচ্চুর পাশে বসলো এবং তার পেটে একটা মৃদু টোকা দিয়ে ফিসফিস করে বলল, কি চাচ্ছু? পেটে তো দেখি বেশ ভুঁড়ি পাচ্ছে। এনামুল মির্জা খুব গম্ভীর হওয়ার ভান করে বললেন, গতকাল রাতে ছোট মাও ঠিক এইরকম কথাই বলল। সত্যি করে বলতো বাবা, আমাকে কি দেখতে খুব খারাপ লাগছে? আরিয়ান হেসে জবাব দিল, আরে না, তেমন খারাপ না। নিয়মিত একটু এক্সারসাইজ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এক্সারসাইজ? আমি আর কি এক্সারসাইজ করব? এনামুল মির্জা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন। চিন্তা করো না, সময় করে একদিন আমি সব নিয়ম শিখিয়ে দেব। আরিয়ান আশ্বস্ত করলো। ছেলের কথা শুনে আহাদ মির্জা হেসে বললেন, এনামুল, তুই আসলে এখনো সেই ছোটই রয়ে গেলি। এনামুল মির্জা হাসি হাসি মুখ করে উত্তর দিলেন, বড় ভাই, ওভাবে বলো না। আমি বয়সে বড় হয়েছি ঠিকই, কিন্তু আমার মনের বয়সটা এখনো বাড়েনি। তার এই সরস মন্তব্যে ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। হাসি থামলে বড় চাচু ইকবাল মির্জা আরিয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আরিয়ান, তোমার ব্যবসার খবর কি? সব ঠিকঠাক চলছে তো? জি চাচ্ছু, ভালোই চলছে। সম্প্রতি একটা নতুন প্রজেক্ট হাতে পেয়েছে, সেটা নিয়ে এখন একটু ব্যস্ত আছে। আরিয়ান বিনয়ের সাথে উত্তর দিল। আড্ডার মাঝে মিতু বিস্কুটের প্লেট নিয়ে এলো। এনামুল মির্জা মিতুর দিকে তাকিয়ে উদাস গলায় জিজ্ঞাসা করলেন, বৌমা, রোহান কি কিছু বলছে? কবে আসবে? আমাকে তো ছেলেটা কিছুই বলে না। রোহানের নামটা উচ্চারণ হতে ড্রয়িং রুমে সে হাসি খুশি পরিবেশটা নিমিষে থমকে গেল। মিতু ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, না বাবা, রোহান আমাকে আসার বিষয়ে কিছু বলেনি। এনামুল মির্জা এবার বেশ গম্ভীর হয়ে প্রশ্ন করলেন, রোহান কি তোমাকে নিয়মিত কল দেয়? মিতু কিছুক্ষণ পাথরের মতো নিথর হয়ে রইল। তার টলটল চোখে এক মুহূর্তের জন্য যেন এক সমুদ্র বিষাদ খেলা করে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে খুব ধীর কণ্ঠে বলল, জি, নিয়মিত কল দেয়, সব সময় আমার খবর নেয়। মিথ্যাটা বলে মিতু দ্রুত পায়ে উপরে উঠে গেল। ঘরের সবাই জানে রোহান মিতুর সাথে নিয়মিত কথা বলে না। 5 বছর আগে বিদেশে গিয়ে সে যেন নিজের শিকড় ছিঁড়ে ফেলেছে। এ দীর্ঘ সময়ে মাত্র 2 বার দিয়ে সে ফিরে এসেছে। মিতুর এই বুক ফাটা দীর্ঘশ্বাস সবাই টের পেলেও কেউ কিছু বলতে পারে না। আহাদ মির্জা এবার আরিয়ানের দিকে ফিরে আদেশ দিলেন, আজ তুমি ট্রিনাকে নিয়ে ওমরের বাড়িতে যাবে। আরিয়ান ভ্রুকুচকে উত্তর দিল, পারবো না আব্বু, আমি আজ ভীষণ ব্যস্ত। আহাদ মির্জা হঠাৎ জ্বলে উঠলেন, কড়া গলায় বললেন, পারবে না মানে কি? শ্বশুরবাড়ি বউকে নিয়ে বিয়ের পরের দিনই যেতে হয়, আর তোমার বিয়ের আজ 3 দিন হয়ে গেল। আমার কথায় অবাধ্য হওয়ার চেষ্টা করো না। বলতে বলতে আহাদ মির্জার কণ্ঠটা হঠাৎ নরম হয়ে এলো। তিনি কিছুটা ব্যথিত স্বরে বললেন, দেখো আরিয়ান, তুমি আমার গর্ব। তুমি কোনোদিন আমায় সম্মান নষ্ট করোনি, কিন্তু এই বিয়েটা নিয়ে তুমি আমায় হতাশ করেছো। দোহাই তোমার, আমাকে আর সবার সামনে অসম্মানিত করো না। কথাগুলো বলে আহাদ মির্জার উত্তরের অপেক্ষা না করে উঠে চলে গেলেন। আরিয়ান সোফায় বসে রইল। তার মাথার ভেতরে রক্ত টকবক করছে। টিনার প্রতি তার বিতৃষ্ণা যেন শতগুণ বেড়ে গেল। এই টিনা আসার পর থেকেই তাকে বাবার কাছে এত বড় হয়েও ধমক খেতে হচ্ছে। বড় চাচু ইকবাল মির্জা যাওয়ার সময় আরিয়ানের কাঁধে হাত রাখলেন, নিচু স্বরে সাবধান করে দিয়ে বললেন, রোহানের মতো তুইও রসাতলে যাস না রিয়ান, সময় থাকতে নিজেকে সামলা। আহাদ মির্জার আদেশ আরিয়ানের কাছে পাহাড়ের মতো ভারী মনে হলো। বাবার সেই আবেগঘন কথাগুলো যেখানে সম্মান আর গর্বের প্রশ্ন জড়িয়ে আছে তা এড়িয়ে যাওয়ার সাধ্য আরিয়ানের নেই। বিকালের দিকে ঠিক হলো বাড়ির ছোটরা সকলে মিলে ত্রিনাদের বাড়িতে বেড়াতে যাবে। গোধূলি আকাশ তখন শেষ লগ্নে এসে থেমেছে। আরিয়ান আর ত্রিনা আজ হালদার বাড়ি অর্থাৎ ত্রিনাদের বাড়ি যাবে। ত্রিনা নিজের মনেই বেশ খুশি হয়ে রেডি হচ্ছে। পরনে তার একটা খয়েরি রঙের শাড়ি, যা গোধূলির এই ম্লান আলোয় তাকে আরও মায়াবী করে তুলেছে। অন্যদিকে আরিয়ান পরেছে কুচকুচে কালো রঙের স্যুটকোট। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আরিয়ান যখন গম্ভীর মুখে হাতে ঘড়ি বাজছিল, টিনা আয়নার সেই দিকে বেশরমের মতো তাকিয়ে রইল। আরিয়ান বিষয়টা লক্ষ্য করে একটা হালকা গলা খাকারি দিতে টিনা সম্বিত ফিরে পেয়ে চোখ সরিয়ে নিল। সে নিজেই বুঝতে পারে না কেন এই লোকটার দিকে সে বারবার এমন বোকার মতো তাকিয়ে থাকে। ঠিক তখনই গতরাতে সেই ভয়াবহ স্মৃতিগুলো মনে পড়তে শুরু করলো। মুহূর্তে ভালো লাগাটুকু উবে গিয়ে এক আকাশ সমান ঘৃণা মনের ভেতর ভিড় জমালো। আরিয়ান ঘড়ি ঠিক করতে করতে বলল, এইভাবে বোকার মতো দাঁড়িয়ে না থেকে নিচে আসো, দেরি হচ্ছে। টিনা কিছুটা অস্বস্তি নিয়ে বলল। রসিকে একটু আমার রুমে আসতে বলবেন? আরিয়ান ওকে আচ্ছা বলে রুম থেকে বেরিয়ে গেল। টিনা একা একাই অনেকক্ষণ ধরে নিজের ব্লাউজের ফিতা লাগানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না।
তাই সে নৌশিকে ডেকে দিতে বলেছিল, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও নৌশি এলো না। কিছুক্ষণ পর আরিয়ান আবারও রুমে ফিরে এলো। আরিয়ানকে দেখে ট্রিনা একটু অবাক হয়ে প্রশ্ন করল, কি হলো, নৌশি আসেনি? নওশি নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত, এখন আসতে পারবে না। আরিয়ান বিছানায় বসতে বসতে বেশ নির্লিপ্তভাবেই উত্তর দিল। ট্রিনা বিরক্ত হয়ে বলল, কি অদ্ভুত আপনি। নৌশি ব্যস্ত তো কি হয়েছে? আপনি মিতু ভাবি কিংবা নুসরাতকে তো বলতে পারতেন একবার আসার জন্য। আরিয়ান এবার ভ্রু কুঁচকে ট্রিনার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, ওরা সবাই যার যার কাজে ব্যস্ত। আর কেন, আমাকে তোমার চোখে পড়ো না? আমাকে বলো কি করতে হবে। ট্রিনা একবার আরিয়ানের চোখের দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিল। মৃদু স্বরে বলল, না, আপনি পারবেন না। পারবেন না? কথাটা শোনা মাত্রই আরিয়ানের জেদ চেপে গেল। সে রাগী কণ্ঠে বলল, পারবো না মানে কি? হ্যাঁ, আমাকে তোমার অকর্মণ্য মনে হয়? এখনই বলো কি করব। ট্রিনা এবার কিছুটা আড়ষ্ট হয়ে বলল, আপনি আসলে বুঝতে পারছেন না, আপনাকে দিয়ে এটা হবে না। আমি আমার ব্লাউজে ফিতা লাগানোর জন্য ওদের ডেকেছিলাম। এটা কি এমন কাজ যে আমি পারবো না? আরিয়ান হুট করেই কথাটা বলে ফেলল, কিন্তু যখন কথাটার প্রকৃত অর্থ তার মস্তিষ্কে পৌঁছালো তখনই সে থমকে গেল। আরিয়ানের এমন কিং কর্তব্য বিমূঢ় অবস্থা দেখে ট্রিনা ফিক করে হেসে দিল। ব্যঙ্গভরা কণ্ঠে বলল, কি হলো, এখন কেন চুপ হয়ে গেলেন? কি যেন বলছিলেন খুব জোর গলায়। আরিয়ান ট্রিনার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। হাসলে এই মেয়েটাকে সত্যি অপার্থিব সুন্দর লাগে। আরিয়ান ধীর কণ্ঠে বলল, দাও, আমি লাগিয়ে দিচ্ছি। ট্রিনা চমকে উঠে বলল, কি? আরিয়ান আর কোনো উত্তরের অপেক্ষা করলো না। সে ট্রিনার ঠিক পেছনে এসে দাঁড়ালো। পিঠ থেকে দীর্ঘ কালো চুলগুলোকে একপাশে সরিয়ে দিয়ে সে খুব সাবধানে অতি ধীর হাতে ব্লাউজের ফিতা বাঁধতে শুরু করলো। ট্রিনা আয়নার দিকে তাকিয়ে আছে। তার মনে হলো এই লোকটা পুরো অস্তিত্বে একটা রহস্যময় জাদু আছে। ট্রিনার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষটি হলো আরিয়ান মির্জা, যে তার বৈধ স্বামী। কিন্তু দুর্ভাগ্য এই মানুষটাকে সে চাইলেও কোনোদিনও জীবনসঙ্গী হিসেবে ভালোবাসতে পারবে না। আরিয়ানের ফিতা বাঁধতে বেশ খানিকটা সময় লাগলো। কাজ শেষ হতে কোনো কথা না বাড়ি সে রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। বিকেলের মিঠে রোদ গায়ে মাখিয়ে তারা অবশেষে বেরিয়ে পড়ল। আরিয়ানা ট্রিনা একই গাড়িতে, আর পেছনের গাড়িতে আদনান, নৌশি আর মিতু। মিতু সচরাচর বাড়ি থেকে একদমই বের হয় না, কিন্তু আজ ট্রিনার অনেক আবদার জোরাজোরিতে সে রাজি হয়েছে। ট্রিনাদের বাড়িতে যখন তারা পৌঁছালো তখন গোধূলি আলো মিলিয়ে গিয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বিশাল ড্রয়িং রুমের কারুকাজ আর আভিজাত্য অনেকটাই আরিয়ানদের বাড়ির মতোই। বাড়িতে ঢোকার পরপরই সবার আগে দেখা হলো ওমর হাওলাদারের সঙ্গে। বাবাকে দেখা মাত্রই ট্রিনা হাসি মুখে তাকে জড়িয়ে ধরল। ড্রয়িং রুমে সবাই বসতেই ওমর সাহেব আরিয়ানকে কুশল বিনিময় করে জিজ্ঞাসা করলেন, তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো বাবা? আরিয়ান বেশ শান্ত গলায় বলল, না আঙ্কেল, কোনো সমস্যা হয়নি। কথার মাঝেই ঘরে প্রবেশ করলেন রওশনারা বেগম এবং তার পেছনে রিনি। রিনি এসে বেশ অধিকার বোধ নিয়ে আরিয়ানের ঠিক পাশে সোফায় বসলো। বেশ রাশভারী আর কিছুটা কৃত্রিম ঢঙে বলল, হ্যালো আরিয়ান, কেমন আছো তুমি? আরিয়ান রিনির দিকে না তাকিয়ে সংক্ষেপে উত্তর দিল, জি, ভালো। ওমর হাওলাদারকে একটা এমার্জেন্সি কল পেয়ে দ্রুত হাসপাতালে যেতে হলো। তিনি বেরিয়ে যেতে রওশনারা বেগম সবাইকে আপ্যায়নের ছলে বললেন, তোমরা অনেক দূর থেকে এসেছো, সবাই নিজের নিজের রুমে গিয়ে একটু রেস্ট নাও। তিনি কাজের লোকদের ডেকে আরিয়ান, মিতু এবং অন্যদের ঘর দেখিয়ে দিতে বললেন। সবাই ভেতরে চলে যেতে নিলে ট্রিনা পা বাড়াতে চাইল, কিন্তু রওশনারা বেগম মুখে এক চিলতে রহস্যময় হাসি ঝুলিয়ে বললেন, তোমরা সবাই যাও, ট্রিনা থাকুক। মা মেয়ের কতদিন পর দেখা হলো, কত কথা জমে আছে। আরিয়ানরা কোনো আপত্তি না করে ভেতরে চলে গেল, কিন্তু ট্রিনার বুকটা ভয়ে টিপ টিপ করতে লাগলো। সে খুব ভালো করে চেনে তার মায়ের এই মধুর হাসির আড়ালের বিষকে। সে ঘাবড়ে গিয়ে কোনো মতে পড়ল। মা, আমি একটু ভেতরে যাই। রওশনারা বেগমের চোখের চাহনি মুহূর্তে বদলে গেল। রিনি এসে হ্যাঁচকা টানে ট্রিনাকে নিজের দিকে ঘুরিয়ে দাঁত কিরমির করে বলল, এই, তুই তো দেখি খুব শেয়ানা হয়েছিস। বড় বোনের হবু স্বামীকে এভাবে কেড়ে নিয়ে বিয়ে করতে তোর লজ্জা করলো না? কিভাবে পারলি এটা করতে? ট্রিনা আকাশ থেকে পড়ল। সে বড় বড় চোখ করে অবাক হয়ে রিনির দিকে তাকিয়ে বলল, এসব কি বলছো আপু? তুমি নিজে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেলে বলেই তো বাবার মান সম্মান বাঁচাতে আমাকে ওই আসনে বসতে হয়েছিল। এখন তুমি উল্টা আমাকেই দোষ দিচ্ছ। ট্রিনার সত্য কথাগুলো শোনা মাত্রই মা আর মেয়ে যেন জ্বলে উঠল। কোনো কিছু বুঝে ওঠার আগে রিনি তার সর্বশক্তি দিয়ে ট্রিনার গালে একটা জোরালো চড় বসিয়ে দিল। অতর্কিত এই আঘাতে ট্রিনা তাল সামলাতে না পেরে মেঝেতে ছিটকে পড়ল। চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। রওশনারা বেগম এবার নিচু হয়ে ট্রিনার মুখটা শক্ত করে চেপে ধরলেন। হিংস্র গলায় বললেন, ভীষণ সাহস বেড়েছে তোর, তাই না? আগে তো কোনোদিন এভাবে মুখে মুখে তর্ক করতি না, আজ এই বাড়িতে পা দিয়েই তোর খুব ডানা গজিয়েছে।
তৃণা ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। রোশনারা বেগম এতটাই জোরে মুখ চেপে ধরেছেন যে মনে হচ্ছিল তার নখগুলো তৃণার নরম চামড়ায় গেঁথে যাবে। একটু পর অবজ্ঞার সাথে ঝাড়া দিয়ে মুখটা ছেড়ে দিলেন তিনি। তারপর তীব্র তিক্ত গলায় বললেন, শোন, খুব তাড়াতাড়ি তুই আরিয়ানের থেকে ডিভোর্স নিবি। তোর মতো এক টুকরো কালির গলায় কি করে আরিয়ানের মতো দামি মুক্ত মানায়? তুই নিজেকে আরিয়ানের যোগ্য মনে করছিস? তৃণা আর একটা শব্দ উচ্চারণ করলো না। বুক ফাটা কান্না চেপে ধীর পায়ে সে জায়গা ত্যাগ করলো। শরীর আর মনের এই অপমান বয়ে নিয়ে সে করিডোর দিয়ে হেঁটে যেতে লাগলো। তৃণা আড়াল হতে রিনির চেহারায় ফুটে উঠল আদিক্ষেতা। সে তার মায়ের হাত ধরে আবদারে সুরে বলতে লাগলো, মাম্মি, আমি কত বড় ভুল করলাম দেখলে? এই আরিয়ান যে এত হ্যান্ডসাম সেটা তো ছবিতে দেখে ততটা বুঝিনি। মাম্মি, সত্যি বলছি, লোকটাকে সামনাসামনি দেখে প্রথম দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে। ওকে আমার চাই চাই। রোশনারা বেগম মেয়ের কথা শুনে আকাশ থেকে পড়লেন যেন। তিনি কিছুটা হতভম্ব হয়ে বললেন, কি বলছো এসব পাগলির মতো? ওই ট্রিনার সাথে তো আরিয়ানের বিয়ে হয়ে গেছে, সামাজিকভাবে সবাই জানে। এখন তুমি কি করে? রিনি তার মায়ের কথা শেষ করতে দিল না। সে হাত নেড়ে অবজ্ঞার সুরে বলল, হোয়াট মাম্মি, বিয়ে হয়েছে তো কি হয়েছে? বর্তমান যুগে বিয়ে ভাঙা কি খুব কঠিন কাজ? আজ বিয়ে হয়েছে তো কাল ডিভোর্স হবে। আর আমি যতটুকু লক্ষ্য করেছি তাতে আমার স্পষ্ট মনে হয়েছে আরিয়ান তিনাকে বিন্দু মাত্র পছন্দ করে না। ওদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর রসায়ন আমি দেখিনি। রোশনারা বেগম মেয়ের যুক্তি শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তার ঠোঁটের কোণে এক চিলতে ধূর্ত হাসি ফুটে উঠল। তিনি মনে মনে হিসাব কষলেন, আরিয়ানদের বংশমর্যাদার প্রতিপত্তি আকাশ ছোঁয়া। যদি কোনোভাবে তৃণার থেকে আরিয়ানকে আলাদা করে রিনির সাথে জুড়ে দেওয়া যায় তবে সেটা তাদের পরিবারের জন্যই বড় জয়। তিনি হেসে বললেন, তুমি ঠিক বলেছ। আরিয়ান যদি তৃণাকে অপছন্দই করে তবে এই সম্পর্ক বেশি দিন টিকবে না। তুমি শুধু আরিয়ানের মনে নিজের জায়গা করে নাও, বাকিটা আমি দেখে নেব। ওই আপদটাকে বিদায় করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। মিতু তার নিজের রুমের দরজা বন্ধ করে নিস্তব্ধ হয়ে বসে আছে। হাতের মুঠোয় থাকা মোবাইলটার স্ক্রিন জ্বলে আছে আর সেখানে ভেসে আছে একটা হাসি মাখা মুখের ছবি। রোহান, তার সেই স্বামী যাকে সে ভালোবেসে ঘর বেঁধেছিল। অথচ আজ সেই স্বামীর কাছে দিনের 24টা ঘন্টার মধ্যে মিতুর জন্য 1 মিনিট সময় নেই। স্মৃতিগুলো মিতুর চোখের সামনে সিনেমা স্লাইডের মতো ভেসে উঠল। তারা দুজন তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো। মিতুর রূপ আর স্নিগ্ধতার জন্য কলেজে তাকে সবাই ক্রাশ গার্ল বলতো। কত ছেলে যে তাকে প্রেমপত্র দিত তার হিসেব নেই। কিন্তু সেই ভিড়ে একজনই ছিল পাগল প্রেমিক, সে হলো রোহান মির্জা। রোহান তখন মিতুকে না দেখে একদিনও থাকতে পারত না। মিতুর জন্য তার সেই পাগলামি দেখে মিতুও নিজেকে সঁপে দিয়েছিল। ভার্সিটিতে ওঠার পর রোহানের ভয় ছিল মিতু বুঝি তাকে ছেড়ে চলে যায়। সেই ভয় থেকে নিজের ক্যারিয়ার গড়ার আগেই মির্জা পরিবারকে রাজি করিয়ে মিতুর পরিবারে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। রোহানের সেই প্রচণ্ড জেদের কাছে সবাই হার মেনেছিল। বিয়ের প্রথম বছরটা যেন স্বপ্নের মতো কেটেছে। মিতু যেখানে যেত রোহানের নজর থাকতো কেবল মিতুর উপর। চোখের আড়াল হতে দিত না এক মুহূর্তের জন্য। তারপর রোহান স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে চলে গেল। শুরুতে কয়েক মাস সব ঠিক ছিল, কিন্তু সময় যত গড়িয়েছে রোহান ততই বদলে গেছে। এখন সে সারাদিনে একবারও কল দেয় না। মিতু নিজে কল করলে ব্যস্ততা দেখিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিয়ে 4 বছর পার হতে চলল। এখন মাসে একদিনও রোহান নিজে থেকে খোঁজ নেয় না। মিতু কল দিলে তবেই কথা হয়, নয়তো না। মিতুর চোখের জল টুপ করে মোবাইলের স্ক্রিনের উপর পড়ল। স্ক্রিনে থাকা সেই পুরুষটার মুখে কাপা কাপা আঙ্গুল বুলিয়ে মিতু বিড়বিড় করে বলল, মানুষ এতটা বদলে যায় কি করে রোহান? মানুষ তো গিরগিটি না, তবু ওরা গিরগিটির আগে কিভাবে এভাবে রং বদলায়? বুকের ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে মিতুর। মাঝে মাঝে তার খুব ইচ্ছে হয় মিথ্যে মায়ার পৃথিবী ছেড়ে চিরতরে চলে যেতে। বহুবার সে আত্মহত্যার চেষ্টা করতে গিয়েও থমকে গেছে, কিন্তু মরার সাহসটুকু যেন আজ ফুরিয়ে এসেছে। আরিয়ান রুমে ঢুকতে একটা তুলতুলে সাদা বিড়াল এসে তার পায়ে সুড়সুড়ি দিতে লাগলো। বিড়ালটার স্পর্শে আরিয়ান নাক মুখ কুঁচকে দ্রুত কয়েক পা দূরে সরে গেল। এমনিতে সে খুব গোছালো মানুষ, তার উপর এই জাতীয় জন্তু জানোয়ার দেখলে তার গা পিত্তি চলে যায়। বিড়ালটা আরিয়ানের বিরক্তি বুঝতেই পারল না। সে স্থির হয়ে বসে আরিয়ানের দিকে তাকিয়ে বারবার মিউ করে করুণ সুরে চিৎকার করতে লাগলো। আরিয়ান ভ্রু কুঁচকে বিড়ালটার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, সমস্যা কি তোর বিলু? ডাকছিস কেন এভাবে? বিড়ালটা আরিয়ানের কথা বুঝলো কি না কে জানে। সে উত্তরের বদলে আরো জোরে শব্দ করলো। ঠিক তখনই তৃণা রুমে ঢুকলো। নিজের প্রিয় বিড়ালটাকে দেখা মাত্রই তৃণার বিষণ্ণ মুখে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। সে দরজা থেকে আদুরে গলায় ডাকলো, মিহু। তৃণার পরিচিত কণ্ঠস্বর শোনা মাত্রই বিড়ালটা তীরের বেগে দৌড়ে তার কাছে চলে গেল।
টিনা পরম মমতায় মিহুকে কোলে তুলে নিয়ে ওর মুখে চুমু খেলো। কোলে নিয়ে টিনা লক্ষ্য করলো এই কদিনে বিড়ালটা বেশ শুকিয়ে গেছে। হয়তো ওর অবর্তমানে কেউ ঠিকমতো মিহুকে খাবার দেয়নি। মিহু টিনার কাঁধে মুখ ঘষছে আর বিরামহীন অভিযোগের সুরে মিউ মিউ করে যাচ্ছে। টিনা বিড়ালটার মাথায় হাত বুলিয়ে ভীষণ আয়েশি কণ্ঠে বলল, তোর এখানে থাকতে খুব কষ্ট হয়েছে তাই না রে? চিন্তা করিস না, এবার তোকে সাথে করেই নিয়ে যাবো ওই বাড়িতে। টিনার কথা কানে যেতে আরিয়ান দ্রুত এগিয়ে এসে কড়া গলায় বলল, ওই বাড়ি নিয়ে যাবে মানে? খবরদার, আমি এই বিড়ালকে আমার বাড়িতে ঢুকতেই দেব না। এমনিতে তুমি আমার ঘাড়ে অবোধ হয়ে চেপে আছো, এখন আবার আরেকটা ঝামেলার সাথে নিতে চাইছ? টিনা এবার বেশ গম্ভীর হয়ে আরিয়ানের দিকে তাকালো, শক্ত গলায় বলল, একদম ঝামেলা বলবেন না। আপনার মনে কি দয়া মায়া বলতে কিছু নেই? এমন একটা সুন্দর বিড়ালকে আপনি ঝামেলা বলছেন? কথাটা বলে টিনা আবারও মিহুকে বুকের সাথে মিশিয়ে নিয়ে আদর করলো। আরিয়ান বিরক্তি ও কৌতূহল মেশানো দৃষ্টিতে টিনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এটা ছেলে বিড়াল নাকি মেয়ে? টিনা বলল, ছেলে। টিনার কথা শুনে আরিয়ান বাঁকা এক হাসি দিয়ে বলে ওঠে, ছি, তোমার লজ্জা করে না একটা ছেলে বিড়ালকে এভাবে বুকের সাথে চেপে ধরতে? টিনা আকাশ থেকে পড়লো, মুখটা হা হয়ে গেল, ওর মুখ দিয়ে অদ্ভুত শব্দ বেরিয়ে এলো। মানে কি? আরিয়ান সিরিয়াস হওয়ার ভান করে বলল, না, হ্যাঁ বলো। তোমার লজ্জা হওয়া উচিত, একটা পরপুরুষ বিড়ালকে এভাবে কোনোভাবে এত জড়িয়ে ধরা ঠিক না। টিনা এবার পরিস্থিতি বুঝতে পারলো আরিয়ান তাকে নিয়ে মজা করেছে, সেও কম যায় না। একটু বাঁকা হেসে জবাব দিল, কি করব বলুন? আর কাকে জড়িয়ে ধরবো? আমার স্বামী তো আবার মেয়েদের খুব একটা পছন্দ করেন বলে মনে হয় না। টিনার মুখ থেকে এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। মুহূর্তের মধ্যে সে একদম টিনার শরীরের খুব কাছে গিয়ে দাঁড়ালো, রাগে কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, কি বললে তুমি? আমার মেয়ে মানুষ ভাল লাগে না, এর অর্থ তুমি কি জানো? টিনা মিহুকে কোল থেকে নামিয়ে দিল, আরিয়ানের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি তো বুঝেই বলছি। তা না হলে কি নিজের স্ত্রীর হাতটা অব্দি এই কয়দিনে ঠিক করে ধরতেন না? আপনি তো কেবল আঘাত করতেই জানেন। টিনা কথাটা শেষ করতে পারল না। আরিয়ান তার দিকে এক পা এগিয়ে এসে নিচু স্বরে বলল, শোনো শ্যামকন্যা, আমার পুরুষত্ব বা সম্মান নিয়ে প্রশ্ন তোলো না। তাহলে কি? টিনা যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো। আরিয়ান এবার টিনার কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত এক বাঁকা হাসি দিয়ে বলল, তাহলে তাহলে তোমার মা ডাক শুনতে বোধহয় খুব বেশি সময় লাগবে না। আরিয়ানের এই অপ্রত্যাশিত জবাবে টিনা যেন কারেন্ট শট খেলো। মুহূর্তের মধ্যে সে কয়েক পা পিছিয়ে গেল। টিনা লজ্জা পেল নাকি ভয় পেল সেটা বোঝা কঠিন, তবে তার চোখে মুখে এক ধরনের অস্বস্তি ফুটে উঠল। সে তো আরিয়ানকে কেবল একটু রাগাতে চেয়েছিল, কিন্তু আরিয়ান যে এত সরাসরি আক্রমণ করবে তা সে ভাবেনি। টিনা চায় না আরিয়ান কোনোভাবেই তাকে স্পর্শ করুক। সে মনে মনে বিড়বিড় করে বলল, পুরুষ মানুষদের না ঘাটানোই ঠিক আছে, এরা রাগের মাথায় কখন যে কি করে ফেলতে পারে। আরিয়ান টিনা সে ভয়ের তর অপ্রস্তুত মুখখানা দেখে মনে মনে বেশ মজা পেল। সে টিনার দিকে তাকিয়ে বিজয়ীর হাসি হেসে বলল, কি হলো? এতক্ষণ তো খুব ক্ষয় ফুটছিল, এখন কি হাওয়া উড়ে গেল? টিনা আর তর্কে গেল না। হার মানার ভান করে দ্রুত বিছানা গোছাতে শুরু করলো, তবে তার হৃৎপিণ্ডটা তখনও স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছিল। রাত তখন অনেকটা, চারিদিকে পিনপত নীরবতা বিরাজ করছে। বাড়ির সবাই হয়তো এখন গভীর ঘুমে আচ্ছন্ন, শুধু জেগে আছে ত্রিনা। সে এক পলক আরিয়ানের দিকে তাকিয়ে দেখলো সে উল্টো দিকে ফিরে অঘরে ঘুমাচ্ছে। ত্রিনা আরিয়ানের সাথে বিছানায় শোয়নি, মেঝের এক কোণে বিছানা পেতে শুয়েছিল। ত্রিনা অত্যন্ত সাবধানে শব্দ না করে উঠে বসলো। ঘরের কোণে রাখা তার সেই বহু পুরনো আলমারিটা ধীর হাতে খুলল সে। এক গাদা কাপড়ের পেছনে লুকানো অংশ থেকে বের করে আনলো একটা কাঠের ফ্রেমের বাঁধানো ছবি। সেখানে তিনজন মানুষের হাস্যোজ্জ্বল মুখ, মাঝখানে ছোটবেলার ত্রিনা আর দুই পাশে তার বাবা মা। ত্রিনা ছবিটা নিয়ে আলমারিতে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল। ছবির মহিলার মুখখানায় অতি যত্ন আর মমতায় হাত ছুঁয়ে দিল সে। ছবিতে মহিলাটির বয়স বড়জোর 25 হবে, নিখুঁত সুন্দরী এবং ভীষণ রূপবতী একজন নারী। ত্রিনা ছোটবেলায় শুনেছে তার জন্মের পর পাড়ার প্রতিবেশী সবাই অবাক হয়ে বলতো, বাবা মা এত সুন্দর অথচ মেয়েটা এমন শ্যামলা হলো কি করে। ত্রিনার গায়ের রং চাপা বলে তার দাদিও ত্রিনার মাকে অনেক কটু কথা শুনিয়েছেন, কিন্তু ত্রিনার বাবা মা এসবে তোয়াক্কা করেননি। তাদের কাছে ত্রিনা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। ভালোবাসার কোনো কমতি ছিল না সেই ছোট্ট সংসারে, কিন্তু প্রবাদ আছে না, অতিরিক্ত সুখ নাকি সয় না। টিনার ক্ষেত্রেও তাই হলো। টিনার বয়স যখন মাত্র 10 বছর, তখন এক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে সব তছনছ হয়ে গেল। তাদের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়েছিল। ভাগ্যক্রমে ছোট ত্রিনা আর তার বাবা বেঁচে ফিরে এলেও চিরতরে হারিয়ে গেলেন ত্রিনার মা মেহেরজান। পুলিশ উদ্ধারকারী দল অনেক খুঁজেও তাকে পায়নি। শেষ পর্যন্ত সবাই ধরে নিয়েছিল উত্তাল স্রোতে তিনি হয়তো বহু দূরে ভেসে গেছেন, আর বেঁচে থাকা সম্ভব নয়।
সেই থেকে টিনার জীবনের বসন্ত ফুরিয়ে গেছে। মায়ের আদর আর বাবার সেই নিঃস্বার্থ ভালোবাসা হারিয়ে আজ সেই বাড়িতে পরবাসী। ছবির মেহেরজানের স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে টিনার চোখের জল টুপ করে ফ্রেমের কাচের উপর পড়ল। অথচ তার বড় জানতে ইচ্ছা করছে, মা থাকলে কি কি রিনি আর রোশনারা বেগম তাকে এভাবে মারার সাহস পেত। বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো আজ শব্দ হয়ে বেরিয়ে আসতে চাইছে। সে খুব নিচু স্বরে বিড়বিড় করেই বলল, আম্মু, তুমি সবসময় বলতে তোমার মেয়ে হবে ভীষণ সাহসী। তুমি শিখিয়েছিলে কখনো অসহায় হয়ে থাকতে নেই, কারণ মানুষ অসহায়ত্বের সুযোগ নিতে ভালোবাসে। তোমার সেই প্রতিটা কথা আজও আমার কানে স্পষ্ট বাজে আম্মু। কিন্তু দেখো, তোমার মেয়ে তোমার কথা রাখতে পারছে না। আমি আজ বড় অসহায়। আমি না চাইতেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে আমার। আমি চাইলেও কারো মনের মণিকোঠায় একটুখানি জায়গা করে নিতে পারি না। আমার সাথে কেন এমন হয় আম্মু? টিনার কান্নার শব্দটা হয়তো খুবই ক্ষীণ ছিল, কিন্তু রাতের এই পিনপতন নিস্তব্ধতায় তা প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ সে খেয়াল করলো বিছানায় আরিয়ান নড়াচড়া করছে, হয়তো সে জেগে যাচ্ছে। টিনার বুক ধরফরানি নিয়ে তাড়াহুড়ো করে ছবির ফ্রেমটা আবার কাপড়ের আড়ালে লুকিয়ে ফেললো। এই একটা ছবি তার জীবনের পরম সঞ্চয়। রোশনারা বেগম এই বাড়িতে আসার পর মেহেরজানের আর কোনো স্মৃতিচিহ্ন বাকি রাখেননি, সব তিনি ভেঙে চুরমার করে দিয়েছেন। কেবল এই ছোট ছবিটাই টিনা অনেক কষ্টে বুকে দিয়ে আগলে রেখেছে। নৌশি আদনানের রুমে গান গাইতে গাইতে ঢুকলো। আদনানের রুমে যখন সে ঢুকলো, ঘর তখন একেবারেই ফাঁকা, শুধু ওয়াশরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ আসছে। নৌশি দরজার কাছে গিয়ে মুখটি পেহে সে হাঁক ছাড়লো। ও আদু ভাই, ওয়াশরুমে নাকি? ভেতর থেকে আদনানের দাঁত কিরমির করা শব্দ শোনা গেল। তোর ওই লম্বা জিপটা একটু থামাবে? তোরে না কতবার বলছি আমাকে ওই পথা নামে ডাকবি না। আদু ভাই আবার কি? নামটা শুনলি মনে হয় আমি কোনো আলুর বস্তা। নৌশি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো একটু ঠিক করে নিয়ে খিলখিল করে হাসলো, বলল, আরে নামটা তো দারুণ কিউট, শুনলেই কেমন জানি আদু আদু আদর ভাব আসে। তুই আসলে এসব বুঝবি না। ঠিক সেই মুহূর্তে আদনানের ফোনটা খাটের উপর থেকে টুংটাং শব্দে বেজে উঠল। নৌশি গলা বাড়িয়ে বলল, তোর ফোনে কেউ কল করেছে। ভেতর থেকে আদনান গর্জে উঠল, খবরদার কল ধরবি না, আমি বের হয়ে ব্যাক করব। নৌশির চোখের তারা চিকচিক করে উঠল। আদনান বারণ করেছে মানেই হলো এই কলটা ধরা এখন তার নাগরিক দায়িত্ব। সে বাঁকা হেসে ফোনটা হাতে নিল। স্ক্রিনের দিকে তাকাতেই দেখলো নাম সেভ করা স্বপ্না, আর নামের পাশে বড় বড় দুটো লাল টুকটুকে হার্ট ইমোজি। নৌশির মাথায় তখন শয়তানি বুদ্ধি কিলবিল করছে। সে কলটা রিসিভ করে একদম বিড়াল ছানার মতো মিষ্টি গলায় বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে এক তরুণী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হ্যালো, আপনি কে? আর আদনান কোথায়? নৌশি মনে মনে হাসলো, এবার বাচ্চাধন যাবে কোথায়। সে শান্ত গলায় বলল, আমি আদনানের কাজিন। আপনি কি রিনা আপু বলছেন? মেয়েটা ভুরু কুচকে বলল, না। নৌশি এবার অভিনয়ের পরের ধাপে গেল। একটু আশ্চর্য হওয়ার ভান করে বলল, ও আচ্ছা, তার মানে আপনি লিজা আপু? আহা, সরি সরি, আসলে কালই তো আদনান ভাইয়া আপনার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। আমি তো কি সুন্দর ভাবি ভাবি বলে ডাকলাম আপনাকে, মনে নেই? ওপাশ থেকে স্বপ্নার রক্তচাপ তখন আকাশে চড়ে গেছে। সে চিৎকার করে বলল, কি? লিজা? রিনা? এই আদনানের বাচ্চার আসলে কয়টা গার্লফ্রেন্ড আছে শুনি? নৌশি এবার মোবাইলটা একটু দূরে সরিয়ে নিজের হাসিটা দমিয়ে নিল। তারপর খুব দরাজ গলায় বলল, আরে বেশি না, গুনে গুনে এই ধরেন 12-14টা হবে। আমি তো বলি ভাইয়া টিম করে একটা ফুটবল ম্যাচ খেলো গার্লফ্রেন্ডদের নিয়ে, কিন্তু সে তো শোনেই না। আদনান তখন তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। দেখলো নৌশি তার ফোনের উপর হাত রেখে হাসিতে লুটিয়ে পড়ছে। আদনানের মনে হলো তার পায়ের তলা থেকে আজ মাটিটা সত্যি সরে যাচ্ছে। আদনান তোয়ালে ফেলে দিয়ে ঝড়ের বেগে ছুটে এসে নৌশির হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলল, হ্যালো হ্যালো স্বপ্না, শোনো আমার কথা। ব্লাডি বাস্টার্ড, তুই একটা আস্ত চিটার। তুই শালা কয়টার সাথে প্রেম করিস? রিনা, লিজা কারা? ওরা কি তোর ফুটবল টিমের মেম্বার? আদনান মুখ খোলার আগে স্বপ্না শেষ পানটা মারল। আজ থেকে তোর সাথে আমার সব শেষ। জাস্ট গেট লস্ট। বলেই খটাস করে কলটা কেটে দিয়ে আদনানকে ব্লক করে দিল। আদনান পাথরের মতো দাঁড়িয়ে রইল। পাশে তাকিয়ে দেখে নৌশি সোফায় গড়াগড়ি খেয়ে হাসছে। আদনানের মাথায় তখন রক্ত চড়ে গেছে। সে দাঁত কিরমির করে এক লাফে গিয়ে নৌশির চুলের মুঠি ধরে ফেলল। নৌশিও কি কম,
সেও আউ করে চিৎকার দিয়ে আদনানের চুল খামচে ধরল। আদনান রাগে কাঁপতে কাঁপতে বলল, তোর সমস্যা কি রে ডাইনি? তুই কি কসম খেয়েছিস যে আমাকে কোনোদিন প্রেম করতে দিবি না? এই নিয়ে গুনে গুনে 7টা রিলেশন ভাঙলি তুই। নওশী চুল না ছেড়ে জেদি গলায় বলল, বেশ করেছি, 7টা কেন 70টা ভাঙবো। তোর মতো আদু ভাইদের প্রেম মানায় না। আদনান গর্জে উঠল। ওরে 3 আঙ্গুলের নাদান বাচ্চা, আমি প্রেম করলে তোর সমস্যা কি? নওশী দ্বিগুণ তেজে চেঁচিয়ে উঠল, খবরদার, আমাকে নাদান ডাকবি না, আদুর বাচ্চা। আর আমি 3 আঙ্গুল হতে যাব কেন? আমি 5 ফুট 2 ইঞ্চি লম্বা, বুঝলি? মেপে দেখিস। আদনান তাচ্ছিল্যের হাসি হেসে বলল, 5 ফুট 2 ইঞ্চি? ওই তো আমার হাঁটুর নিচেই পড়ে থাকিস তুই। নওশী যখন দাঁতে দাঁত চেপে আদনানকে কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ঘরের দরজায় মিতু এসে দাঁড়ালো। মিতু বেশ কড়া গলায় ধমক দিয়ে বলল, কি সমস্যা তোমাদের? এটা কি নিজেদের বাড়ি পেয়েছো? মনে রেখো, আমরা এখানে বেড়াতে এসেছি। বাইরে থেকে তোমাদের এই বাদুড়ের ঝগড়া শোনা যাচ্ছে। লজ্জা করে না? আদনান অভিযোগের সুরে বলতে শুরু করলো, মৃতভাবে তুমি জানো এই নৈশি আজ কি করেছে? ও আমার। মিতু হাত তুলে তাকে থামিয়ে দিয়ে ঝাড়ি দিল। থাক, বলতে হবে না। তোমাদের সারাদিন এই ইঁদুর বেলার লড়াই লেগেই থাকে। এখন চুপ করো দুজন। ভাবির ধমকে কাজ হলো। আদনান চুল ছেড়ে দিয়ে নওশীর দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, তোকে কাল দেখে নেব, নাদানের বাচ্চা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে আড্ডায় বসেছে। মিতু, ট্রিনা, আরিয়ান, নওশী, এমনকি রিনিও আছে সেখানে। রিনি মেয়েটার স্বভাবটাই যেন একটু বেশি উটকো। সে বারবার সুযোগ পেলে আরিয়ানের গা ঘেঁষে বসার চেষ্টা করছে, যা উপস্থিত কারোরই নজর এড়াচ্ছে না। রিনির এই আধিক্যতা দেখে নওশী রীতিমতো বিরক্ত। সে মিতুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভাবি, এই রিনি মেয়েটাকে দেখেছো? মনে হচ্ছে এখনই কষে একটা লাগিয়ে দেই। মিতু সাবধান করে দিয়ে বলল, আরে চুপ করো, কেউ শুনে ফেলবে তো, তখন আরেক অশান্তি হবে। কিন্তু রিনির যেন কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। সে হঠাৎ সবাইকে চমকে দিয়ে একদম সরাসরি আরিয়ানকে প্রশ্ন করে বসলো, পর্ব নাই। তা আরিয়ান, তৃণার সাথে তোমার বন্ডিং কেমন যাচ্ছে? আই মিন সিরিয়াসলি, তোমার কি ওকে পছন্দ হয়েছে? কথাটা শুনে ড্রয়িং রুমে একটা থমথমে নীরবতা নেমে এলো। সবাই রিনির অভদ্রতায় ভ্রু কুচকে তাকালো, কিন্তু রিনির মুখে বিন্দুমাত্র সংকোচ নেই। আরিয়ান কিছুটা অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলো। মানে? রিনি বাঁকা হাসি হেসে বলল, মানে তুমি এত হ্যান্ডসাম, এত হট একটা ছেলে, তোমার পাশে এমন একটা শ্যামলা আর সাধারণ মেয়েকে যে কেন বাবা বিয়ে দিল আমি ভেবেই পাচ্ছি না। নিজের আপন বড় বোনের মুখে এমন অপমানজনক কথা শুনে তৃণার মাথাটা লজ্জায় আর অপমানে নুয়ে পড়ল। গায়ের রং দিয়ে মানুষের এই হাজারো বিদ্রুপ তার পিছু ছাড়ছে না। আরিয়ান একবার আর চোখে তৃণার নিচু হয়ে থাকা মুখটার দিকে তাকালো। ঠিক তখনই পরিস্থিতির হাল ধরল নৌশি। সে রিনির দিকে তাকিয়ে একদম মিষ্টি গলায় বিষ ঢেলে দিয়ে বলল, তার রিনি আপু, তুমি তো বিয়ের দিন কোন এক ছেলের হাত ধরে পালিয়েছিলে, সেখান থেকে আবার কবে ফিরলে? আর সেই ছেলেটাই বা কোথায়? নৌশির এই গোলার মতো প্রশ্নে রিনি একেবারে থতমত খেয়ে গেল। ঘরের পরিবেশ মুহূর্তে পাল্টে গেল। রিনি আমতা করে কোনো মতে বলল, কই, আমি তো পালিয়ে যাইনি। নৌশি এবার একগাল হেসে ব্যঙ্গ ভরা কণ্ঠে বলল, ও, পালিয়ে যাওনি? তাহলে কি বিয়ের আসর ফাঁকা রেখে ওই মাঝ রাস্তায় ঘুরতে গিয়েছিলে? তা হাওয়া বদল কেমন হলো? নৌশির এমন মুখ্যম জবাবে রিনি একেবারে চুপসে গেল। রিনি নিজের নির্লজ্জতা ঢাকতে এবার গলা উঁচিয়ে বলে উঠল, আমি যার সাথেই যাই না কেন সেটা বড় বিষয় না। আমি গিয়েছিলাম, আবার ফিরেও এসেছি, কারণ ওই ছেলেটা ভালো ছিল না। জীবনে কোনো ভুল হলে সেটা দ্রুত শুধরে নেওয়া ভালো। তাই আরিয়ানকে বলছিলাম, ওর সাথে তৃণার বিয়েটাও তো একটা বড় ভুল ছিল। তাই সেই ভুলটা কি এখন? রিনির কথাটা শেষ হলো না, তার আগে আরিয়ান হঠাৎ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। সবার সামনে তৃণার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। তারপর তৃণার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে রিনির চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কি যেন বলছিলে? তৃণার সাথে আমার বন্ডিং নেই? কে বলেছে তোমাকে এই কথা? রিনির কথা যেন গলার মাঝে আটকে গেল। তৃণা বিস্ময়ে হাঁ করে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আরিয়ান এবার তৃণার দিকে ঘুরে তাকালো। তার দৃষ্টিতে এক অদ্ভুত মায়া। সে অত্যন্ত মিষ্টি স্বরে সবার সামনে বলল, চলো বউ, আমরা ঘরেই যাই। এখানে বসে আড্ডা দিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে বরং আমরা নিজেদের মতো কিছু পার্সোনাল সময় কাটাই। চলো। রিনির মুখটা দেখার মতো হলো। সে মনে মনে বিড়বিড় করল, তার মানে কি তৃণার সাথে আরিয়ানের সত্যি সত্যি সুসম্পর্ক হয়ে গেছে? আমার সব চাল কি তবে উল্টে যাচ্ছে? আরিয়ান প্রায় সবাইকে অবাক করে দিয়ে তৃণার হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে এলো।
ঘরে ঢোকার পরও তৃণা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কানে তখনও বাজছে সেই ডাকটা বউ। আরিয়ানের কণ্ঠে ডাকটা শোনার পর তৃণার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মনে হলো এই ছোট্ট একটা শব্দের আড়ালে যেন অন্যরকম কোনো অনুভূতি লুকিয়েছিল। রুমে ঢুকেই আরিয়ান তৃণার হাতটা ছেড়ে দিল। তৃণা তখনও ঘোর লাগা চোখে ওর দিকে তাকিয়ে আছে দেখে আরিয়ান অবহেলা সুরে বলল, ড্রয়িং রুমে যেটা করেছি সেটা শুধুই রিনির মুখ বন্ধ করার জন্য, নাহলেও তোমাকে আরও অপমান করতো। জাস্ট এটাকে অন্য কোনোভাবে নেওয়ার বা সিরিয়াস ভাবার কোনো কারণ নেই। আরিয়ানের এই শীতল কথায় তৃণার ঘোর মুহূর্তেই কেটে গেল। পরক্ষণে এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল, এসব অপমান তো আমার গা সওয়া হয়ে গেছে। আপনার ওইভাবে অভিনয় করার প্রয়োজন ছিল না। আর কয়েকদিন পর তো ডিভোর্স দিয়েই দেবেন। তখন তো সবার সামনে আপনার এই বউ ডাকটা চরম মিথ্যে হয়ে যাবে। তাহলে এখন এত রং ঢং করার মানেটা কি? আরিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। মনে মনে বিড়বিড় করে পড়ল। আরিয়ান এবার সরাসরি প্রশ্ন করল, তোমার মা বোনকে আসার পর থেকে দেখছি তোমার সাথে অন্যরকম আচরণ করছে। তুমি প্রতিবাদ করো না কেন? কিছু বলো না কেন ওদের? তৃণা এক চিলতে তাচ্ছিল্যের হাসি হাসলো। শান্ত গলায় বলল, আপনিও তো আমার সাথে ঠিক একই আচরণ করেন। আমি কি আপনাকে কিছু বলতে পারি? জানেন তো, সব সময় সবকিছুর সমাধান খুঁজতে হয় না, মাঝে মাঝে চুপ করে তাকিয়ে দেখতে হয় মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে কে কেমন রং দেখায়। তৃণার মুখে এমন দার্শনিক কথা শুনে আরিয়ানের রাগ চরমে পৌঁছালো, যদিও সে তা প্রকাশ করল না। জেদের বশে বলে উঠল, আমার খারাপ আচরণ থেকে তো খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাবে। ডিভোর্স হওয়া পর্যন্ত অপেক্ষা করো। আমি অলরেডি উকিলের সাথে কথা বলেছি। ডিভোর্সের কথা শুনেও তৃণার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে তো আগে থেকেই জানতো এমনটাই হবে। সে খুব সহজভাবে জিজ্ঞাসা করল, আপনি যাকে ভালোবাসেন সে কি খুব সুন্দরী? তৃণার মুখে ওই মেয়েটার কথা আসতে আরিয়ানের মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে বিষাক্ত স্বরে বলল, হ্যাঁ, সে সুন্দর, অনেক বেশি সুন্দর। হাজার হলে তোমার মতো কালো বা কুৎসিত না। আর তোমার মা বোন তোমার সাথে যেরকম আচরণ করে তা একদম ঠিক। তোমার মতো মেয়েরা এমন ব্যবহার পাওয়ারই যোগ্য। বলেই আরিয়ান ঝট করে ওপাশে ফিরে তাকালো। তৃণার বুকে আরিয়ানের কথাগুলো তীরের মতো বিঁধল। মানুষটা এত নিষ্ঠুর হতে পারে এর আগে অনেকবার কথা শুনেছে, কিন্তু আজ কেন জানি বুকটা ফেটে কান্না আসছে। চোখের জল গড়িয়ে পড়ার আগে সে তা মুছে ফেলল। তার খুব ইচ্ছে করছিল পাল্টা কিছু বলতে, কিন্তু গলা দিয়ে কোনো কথা শুনল না। সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। তৃণা চলে যেতে আরিয়ান দরজার দিকে তাকালো। একটা অদ্ভুত অস্বস্তি আর অপরাধবোধ তাকে ঘিরে ধরল, কিন্তু তার রাগটা বড্ড বেশি। রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না। বিকেলের পড়ন্ত রোদে তৃণা ও অন্যরা মির্জা বাড়িতে ফিরে এসেছে। আরিয়ান সরাসরি বাড়িতে ফেরেনি, জরুরি কিছু মিটিং থাকায় সে মাঝ রাস্তা থেকেই অফিসের দিকে চলে গেছে। তবে তৃণা তার দেওয়া কথা রেখেছে, সে মিহুকে সাথে করে নিয়ে এসেছে। নতুন আর বিশাল এই বাড়িটা পেয়ে মিহু যেন খুশিতে আত্মহারা। সে ছোট ছোট পায়ে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে, আর থেকে থেকে মিউ মিউ করে চিৎকার করছে। কখনো দৌড়ে তৃণার শাড়ির আঁচল টেনে ধরছে, আবার কখনো রহস্যময় কোনো কোণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ছে। মিহুর এই চঞ্চলতা দেখে তৃণার মনটা একটু হালকা হলো। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো, কিন্তু আরিয়ানের দেখা নেই। মাইমুনা বেগমের কোমরের পুরনো ব্যথাটা আজ হঠাৎ বেড়েছে, তাই তিনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না। মির্জা বাড়িতে রাহি বেগম সাধারণত রান্না সামলান, কিন্তু তিনি আজ বাপের বাড়িতে বেড়াতে গেছেন। এই সুযোগে আজ পুরো রান্নার দায়িত্বটা তৃণা নিজের কাঁধে তুলে নিল। রান্নাঘরে তৃণার সাথে হাত বাড়ালেন মিতু। দুজনে মিলে গল্প করতে করতে রাতের খাবার বেশ গুছিয়ে প্রস্তুত করে ফেললেন। কিছুক্ষণ আগে সবাই রাতের ডিনার শেষ করে নিজ নিজ রুমে চলে গেছেন। আরিয়ান ঠিক তখনই অফিস থেকে ফিরল। লোকটাকে ভীষণ ক্লান্ত মনে হলো। ঘরে ঢোকার আগে এসে শুধু একবার বলে গেল তার রুমে যেন এক কাপ কফি পাঠানো হয়। তৃণা অত্যন্ত যত্ন করে এক মগ কফি তৈরি করলো, আর সাথে এক কাপ চা। আরিয়ানকে কফিটা দিয়ে সে মাইমুনা বেগমের রুমেও এক কাপ চা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। যদিও তৃণা জানে না মাইমুনা বেগম তার হাতের চা গ্রহণ করবেন কিনা, তবুও কর্তব্যের খাতিরে সে এগিয়ে যেতে চাইল। এক হাত ট্রের উপর কফি আর চায়ের কাপ সামলে নিয়ে তৃণা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠল, দেখলো আরিয়ান রুমে নেই। পা বাড়ালো মাইমুনা বেগমের ঘরের দিকে, কিন্তু দরজার কাছে পৌঁছাতে ওর কদম দুটো থমকে গেল। পর্দার আড়াল থেকে ও দেখলো এক অদ্ভুত মায়াবী দৃশ্য। আরিয়ান তার মায়ের উরুতে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে, যেন সে কোনো প্রতাপশালী যুবক নয়, বরং মায়ের সেই ছোট্ট আদুরে সন্তানটি। মাইমুনা বেগম পরম মমতায় ছেলের কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। আরিয়ানের চোখ দুটো বোঝা, চেহারায় রাজ্যের ক্লান্তি আর এক চিলতে প্রশান্তি। পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা থেকে বাঁচতে সন্তান তার শেষ আশ্রয় খুঁজে পায় মায়েরা চলে। মাইমুনা বেগম মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আরিয়ান? শরীরটা কি খুব খারাপ লাগছে তোর? আরিয়ান চোখ না খুলে খুব অসহায় স্বরে বলল, না আম্মু, শুধু মাথাটা ভীষণ ব্যথা করছে।
একটু হাত বুলিয়ে দাও না। মা ছেলের মাথায় আলতো করে একটা চুমু খেলেন, নিচু স্বরে কয়েকটা সূরা পড়ে ফু দিলেন। তারপর পরম যত্নে আঙ্গুল দিয়ে বিলি কেটে দিতে লাগলেন। ট্রিনা দরজার বাইরে দাঁড়িয়ে দৃশ্য দেখছিল। তার চোখের কোণ বেয়ে অবাধ্য নোনা জল গড়িয়ে পড়লে যে পরম নিশ্চিন্তে মায়ের কোলে মাথা রাখা, এই সুখটুকু ট্রিনার জীবন থেকে কতগুলো বছর আগে চিরতরে হারিয়ে গেছে। ট্রিনার বুকের ভেতরটা হু হু করে উঠল। তারও তো ইচ্ছে করে তার মায়ের কোলে মাথা রেখে একটুখানি জিরিয়ে নিতে। এক জন্মে কি মানুষের সবটুকু পাওয়া হয়? সে ভেবেছিল শাশুড়ির মাঝে হয়তো মায়ের ছায়া খুঁজে পাবে, কিন্তু সে ভাগ্য তো আর তার নয়। আজ আরিয়ানের এই সৌভাগ্য দেখে ট্রিনার মনে এক বিষাদ মাখা লোভ জেগে উঠল, কিন্তু ভেতরে যাওয়া সাহস ওর হলো না, পাছে ওর চোখের জল এই পবিত্র দৃশ্যটিকে অপবিত্র করে দেয়। ঠিক তখনই পেছন থেকে নৌশি এসে ডাক দিল। বৌমনি, তুমি এখানে ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? আর তুমি কাঁদছো কেন? ট্রিনা হকচকিয়ে গেল। ঝটপট চোখের জল মুছে মুখে একটা ম্লান হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। সে কাপা গলায় বলল, না না অসি, তেমন কিছু না, চোখে কি যেন একটা পড়েছে। এই নাও চা আর কফিটা একটু ভেতরে দিয়ে দিও প্লিজ, আমি আসছি। ট্রেটা নৌশির হাতে একরকম গুজে দিয়ে ট্রিনা দ্রুত পায়ে চলে গেল। তার কান্নার বেগ তখন বাদ মানছে না। অন্ধকার করিডোরে একা হাঁটতে হাঁটতে সে শুধু ভাবলো, পৃথিবীতে মায়ের কোলের চেয়ে বড় কোনো স্বর্গ কি সত্যি আছে? ট্রিনা নিচে নামতে দেখলো মিহু ডাইনিং টেবিলের পাশ থেকে দৌড়ে এসে ওর পায়ের কাছে ভিড়ছে। নরম লেজটা দিয়ে ট্রিনার পায়ে সুড়সুড়ি দিয়ে ও যেন নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। ট্রিনা আলতো করে মিহুকে কোলে তুলে নিল। মিহু চুপচাপ ট্রিনার বুকের সাথে লেপ্টে থেকে বড় বড় চোখে ওর দিকে তাকিয়ে রইল। ট্রিনার মনে হলে এই অবলা প্রাণীটা বোধহয় ওর মনের ভেতরে সবটুকু হাহাকার বুঝতে পারছে, আর বুঝবেই বা না কেন, ওদের দুজনের নিয়তি তো একই সুতোই গাথা। ট্রিনার মনে পড়ে গেল মিহুকে পাওয়া সেই বৃষ্টির দিনের কথা। ওর প্রতিবেশী এক নিষ্ঠুর মানুষ তাদের পালিত বিড়ালটাকে চারটে সদ্যজাত ছানাসহ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। ট্রিনা নিজের ঘরের বারান্দা থেকে দেখতো মা বিড়ালটা কিভাবে রোদ বৃষ্টি মাথায় নিয়ে ওর সন্তানদের বুকের ওমে আগলে রাখার আপ্রাণ চেষ্টা করত। ট্রিনা তখন কতবার চেয়েছিল ওদের বাড়িতে আশ্রয় দিতে, কিন্তু রসনারা বেগম তীব্র বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। একদিন সকালে ট্রিনা তার খালার বাড়ি থেকে ফিরে এসে লক্ষ্য করলো রাস্তার সেই চেনা জায়গায় মা বিড়ালটা নেই। এক অজানা আশঙ্কায় ট্রিনা দৌড়ে সেখানে গেল। গিয়ে দেখলো মা বিড়ালটা নিথর দেহটা রাস্তার পাশে পড়ে আছে। কোনো দ্রুতগামী গাড়ি হয়তো ওর উপর দিয়ে চলে গেছে। শুধু মা বিড়ালটাই নয়, তার পাশে থাকা অন্য 3টা ছানাও না খেতে পেয়ে নিস্তেজ হয়ে মারা গেছে। সেই লাশের স্তূপের মাঝে শুধু এই সাদা রঙের বিড়াল ছানাটা কোনো মতে বেঁচেছিল। ধুলোবালিতে মাখামাখি হয়ে তখন জীবনের শেষ নিঃশ্বাসটুকু নিচ্ছিল। ট্রিনা আর দেরি করেনি, সেই মরণাপন্ন ছানাটিকে বুকে জড়িয়ে নিয়ে এসেছিল নিজের ঘরে। পরম যত্নে সুস্থ করে তুলে ওর নাম রেখেছিল মিহু। আজ মিহুর কপালে হাত বুলাতে বুলাতে ট্রিনা দীর্ঘশ্বাস ফেলল। মিহুও তো মাতৃহারা, সেও তো একা, ঠিক ট্রিনার মতোই। নিজের মা নেই বলে ট্রিনা আজ অন্যের মায়ের ভালোবাসা দেখে আড়ালে কাঁদে। আর মিহু হয়তো ট্রিনার বুকেই নিজের হারিয়ে যাওয়া মায়ের ঘ্রাণ খুঁজে বেড়ায়। ট্রিনা মিহুর কানে কানে ফিসফিস করে বলল, আমরা দুজনই বড় একা রে মিহু, আমাদের এই একাকিত্বের খবর কেউ রাখে না। ট্রিনা মিহুর ছোট্ট তুলতুলে মুখখানা নিজের গালের সাথে মিশিয়ে ধরল। গভীর এক হাহাকার নিয়ে সে ফিসফিস করে বলল, কিরে মিহু, তোরও কি আমার মতো তোর মায়ের কথা চিন্তা করে কষ্ট হয় খুব? জানিস আমার না বুকের ভেতরটা মাঝে মাঝে বড্ড বেশি টনটন করে। ভীষণ ইচ্ছে হয় আম্মুকে জড়িয়ে ধরে একটু প্রাণ ভরে কাঁদি, কিন্তু সেই সুযোগটা আমার নেই ঠিক তোর মতো। কেউ নেই যার কাছে আমি বলতে পারি আম্মু আমার ভীষণ কষ্ট হচ্ছে। ট্রিনার চোখের একটা তপ্ত ফোঁটা মিহু সাদা পশমে হারিয়ে গেল। সে মিহুর চোখের দিকে তাকিয়ে খুব অসহায় গলায় জিজ্ঞাসা করলো, আচ্ছা মিহু, তুই কি বলতে পারিস মায়ের ভালোবাসার স্বাদ ঠিক কেমন হয়? আমি না আমার আম্মুর ভালোবাসার স্বাদ একদম ভুলে গেছি। মায়ের গায়ের সেই পরিচিত গন্ধটা কেমন ছিল, মায়ের হাতের স্পর্শ কতটা শীতল হয়, সবটাই না আজ ঝাপসা হয়ে গেছে আমার কাছে। 10 বছর অনেক লম্বা সময় রে মিহু। এই দীর্ঘ সময়ে মা শব্দটা আমার কাছে শুধু এক দীর্ঘশ্বাস হয়েই রয়ে গেল। মিহু যেন ট্রিনার হৃদয়ের কম্পন টের পেল। সে করুণ সুরে একটা মিহু শব্দ করে ট্রিনার কোল ঘেঁষে মুখ লুকালো। অবলায় প্রাণীটি হয়তো ভাষা বোঝে না, কিন্তু মমতার স্পর্শটুকু ঠিকই চেনে। ট্রিনা মিহুর মাথায় হাত বুলাতে বুলাতে ভাবলো, আসলে মানুষের কাছে নিজের মনের গোপন ক্ষতগুলো মেলে ধরাচ্ছে এই নির্বাক পশুদের কাছে বলা অনেক নিরাপদ। মানুষ বড়ই বিচিত্র, তারা সুযোগ পেলে অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করে, ক্ষতস্থানে নুনের ছিটা দেয়, কিন্তু এই অবলা প্রাণীগুলো কখনোই তা করে না। তারা শুধু নিস্তব্ধ হয়ে পাশে থাকে, নীরবে ভাগ করে নেয় মনের সমস্ত বিষাদ। ট্রিনা চোখ বন্ধ করে মিহুর শরীরে ওম অনুভব করার চেষ্টা করল। রাতের এই স্তব্ধতায় মাতৃহারা দুটি প্রাণ যেন একে অপরের একমাত্র সান্ত্বনা হয়ে দাঁড়িয়েছে।
মৃত্যু কতক্ষণ ধরে রোহানকে কল করে যাচ্ছে, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে সেই যান্ত্রিক কণ্ঠস্বর ব্যস্ত আছে। মৃত্যু একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য চোখে জানালার দিকে তাকালো। মনে মনে ভাবলো, সময়ের সাথে সাথে মানুষগুলো বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়ে, নাকি ব্যস্ততাটা শুধুই আমার জন্যই জমিয়ে রাখা। কিছুক্ষণ পর আবারও কল দিতে এবার ওপাশ থেকে রোহান কলটা ধরলো, কিন্তু কুশল বিনিময়ের বদলে ভেসে এলো কর্কশ এক কণ্ঠস্বর। সমস্যা কি তোমার? এতবার কেন কল করছো? তোমার কি মিনিমাম সেন্সটুকু নেই যে আমি ব্যস্ত থাকতে পারি? মিতু এখন আর আগের মতো চমকে ওঠে না। রোহানের এই রুক্ষতা এখন তার নিত্যসঙ্গী। সে খুব স্বাভাবিক স্বরেই পাল্টা প্রশ্ন করলো, ব্যস্ততা তো তোমার অনেক আগে থেকেই, তা এতক্ষণ কার সাথে কথা বলছিলে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।